একটু বলে নেই যে গত 2 দিনে এক সপ্তাহে 2 বার ওয়াকার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে। আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে। ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে পেরে উঠছে না, কারণ হলো ডক্টর ইউনূসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে, এটার কারণে সে পারছে না। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের 3 জন শীর্ষ ব্যক্তিকে, বাংলাদেশের সংবিধান যে 3 জনকে সর্বোচ্চ সম্মান দেন, সেই 3 জন ব্যক্তির সাথে 2 দিনে 3টা মিটিং করেছেন। প্রথম দিন উনি মিটিং করেছেন প্রধান বিচারপতির সাথে, আর আজকে দ্বিতীয় দিনে উনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে। এই 3টা বৈঠকে তার ফলাফল কি, মিশন কি ছিল, ভিশন কি ছিল? শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট, পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে। মুহূর্তেই দৃশ্যপট পাল্টে যাচ্ছে। নেপথ্যে সেনাপ্রধান এখন এই দুর্বল হার্টের চুপ্পু কোনো সাহস করছে না, সেনাপ্রধান সাহস করছে। আব্বাকে ফিরিয়ে আনতে চায়, আপার জন্য তো কিছু করতে পারেনি, এখন করতে চায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশের রাজনীতিতে জোরালোভাবে গত কয়েকদিন থেকে আলোচনা সমালোচনা হচ্ছে যে 1-11 মতন ঘটনা ঘটার সংখ্যা খুব বেশি। অতি শীঘ্রই দেশের জরুরি অবস্থান জারি হতে পারে। দেশের বর্তমান প্রেক্ষাপট দেখে সেটাই মনে হচ্ছে। সেনা শাসন জারি হতে পারে যে কোনো সময়। রাজনীতিতে যখন এই আলোচনার সমালোচনা চলে, সেই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হোসাইন সেনাপ্রধানকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করেছে। সাংবাদিক ইলিয়াস হোসেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে সেনাপ্রধানকে ঘিরে। আসলেই কি সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা নিবে? আসলেই কি সেনা শাসক জারি হবে বা জরুরি অবস্থা জারি হবে? সত্যিকারের ঘটনা আসলে কি 1-11 মতন ঘটনা ঘটতে পারে? সেনাবাহিনীর হাত ধরে আসলেই কি আবারও আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারে? শেখ হাসিনা নাকি আবারও ফিরে আসবে? এসব সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। সাংবাদিক ইলিয়াস সেনাপ্রধানকে যেসব তথ্য দিলেন, চলুন দর্শক বিস্তারিত দেখি। এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে আসি। এই যে গত 2 দিনে এক সপ্তাহে 2 বার ওয়াকার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে। আমি কথাগুলো কেন বলছিলাম, এটা এই শেখ হাসিনা ধরেন গেল 15 বছর। আমি যদি শেষ 1 মাসের কথা ধরি, আপনাদের মনে আছে 19 বা 18 তারিখে আমি একটা ভিডিও করেছিলাম বা 20 তারিখে, যখন ব্ল্যাক আউট চলছিল যে শেখ হাসিনা পালিয়েছে। তো আমাদের কাছে যে তথ্য ছিল, আমি সেই তথ্যের বেসিসে তাকে বলেছি, তারা সেটার আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয়, আমাদেরকে যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুল ভ্রান্তি থাকতে পারে। তো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম। শেখ হাসিনা 3 দিন পরে এসে তারপরে যখন সব ইন্টারনেটে রং করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন, তখন বললেন যে শেখের বেটি পালায় না, এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন। তো পালিয়েছেই তো, যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শুনে নাই, শেষ পর্যন্ত 5 তারিখে যেতে বাধ্য হয়েছে। এভাবেই তিনি পালিয়েছেন। তো এইটা শেখ হাসিনা নানান ভাবে বোঝানোর চেষ্টা করেছে, না আমরা পালাই না, কিছুই হয়নি, সরকার খুব অবস্থানে ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘাড়ে বন্দুক ঠেকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো, যা লাগে সবাই থাকবো, হাসিনার সাথে আছি, এগুলো বলানো হয়েছে। বলি আসলে একটা বেলুন খোলানো হয়েছে, সেটার হাওয়া যাওয়ার পরে এটার মধ্যে আর কিছুই নাই। তো আমি সেটা চাই না। আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে। ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে পেরে উঠছে না, কারণ হলো ডক্টর ইউনূসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে, এটার কারণে সে পারছে না। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার। এই পৃথিবীর ভেতরে, পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া, এই আপনার ফ্যাসিস্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে, ফ্যাসিস্টে রেখে যাওয়া সচিবরা আছে, এখনো পর্যন্ত সেনাপ্রধান আছে। এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনাপ্রধান, এইটা রাষ্ট্রপতি আর সেনাপ্রধান, এইটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন। এটা সম্ভবই না, কখনোই হয় নাই, কখনো হবেও না। একমাত্র বাংলাদেশে হয়েছে। এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে। চুপ্পু না থাকলে ইউনূস সারা জীবন ক্ষমতায় থাকবে, বিএনপি কে ক্ষমতায় আনবে না। জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না, কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে। এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না। তো বিএনপি বিশাল রাজনৈতিক দল, বিএনপির বুঝ বিএনপির, এদিকে জামাত পিআর নিয়ে নানা নিয়ে, জানি না, আমার জীবনে ভাই নাম শুনি নাই পিআর টিআর, সেই দাবি জামাত কেন আনছেন জানি না। আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেঁচড়া শুরু করে দিয়েছেন, কে কার দলে কত পরিমাণে লোক নেবে। অতএব এই 2 রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে, তাদেরকে এক থাকতে হবে, তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসেবে থাকতে হবে। আপনারা দেখেন যে
যে আওয়ামী লীগের লোকজন, তারা এখন তাদের যে কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন, দিল্লিতে বসে সারাদিন ফেন্সিডিল খান, মাঝে মধ্যে সোনাগাজীতে যান, গার্লফ্রেন্ড বউটো সব তো এখানে আছে। এখন তো ছাত্রদল যুবদলের ভাইয়েরা তাদেরকে গণিমতের মাল হিসাবে ভোগ করছেন। তো ওইখানে যায় ফ্রাস্ট্রেশনে ফেন্সিডিল খায় আর মাঝে মধ্যে যৌন চাহিদা মিটাইতে সোনাগাজীতে যান। আর কি করবেন সারাদিন ফোনে? আমার ফেসবুকে ধরেন 2 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে। তো 2 মিলিয়ন একটা পেজের মধ্যে 1000 থেকে 10,000 কমেন্ট হয়, এভারেজ ধরলে ধরেন 3-4 হাজার এভারেজ একটা কমেন্ট হয়। এটাই বিশাল। এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে বেকার, আকামা শেষ ইন্ডিয়াতে, আকামার অভাবে কেউ কাজ করতে পারে, তো কাজ তো নাই ওই জায়গায়, ওখানে যায় যা কিছু টাকা পয়সা এদিক থেকে পাঠায়, এগুলো নিয়ে ওখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে। কখন ওদের নানা জাতির পিতা, একবার ট্রাম্প জাতির পিতা হয়, ওদের একবার ওয়াকার হয় জাতির আব্বা, এক এক সময় এক একজন জাতির আব্বা, সেই জাতির আব্বাদের দিকে তাকায় থাকে, নমন ইয়ে মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে থাকে যে আব্বা তাড়াতাড়ি আম্মা মাগো দে কিছু একটা দে, কিছুই হয় না। তো এইভাবে ওরা সারাদিন চালায়। ওরা ফেসবুকে ব্যাপক অ্যাক্টিভ এখন। এতদিন ওরা লুটপাট করেছে, এখন অন্য যারা আছেন তারা লুটপাট করছেন, তাদের এখন সোশ্যাল মিডিয়াতে অত দরকার নেই, এখন ওদের দরকার। ওরা সারাক্ষণ, আমরা কিন্তু ওই যখন কিনা হাসিনা ছিল সারাদিন সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিতাম কি হচ্ছে না হচ্ছে, অপেক্ষায় থাকতাম কখন হাসিনা যাবে। এখন ওরা ওইটা করে, এটা দোষের কিছু না, করতে থাকেন। ওরা অনেক সময় বলে থাকে কিরে একটু, এই যে আজকের ভিডিওতে অনেকে ওদের লোকজন এসে অনেকে ভয় পাইছিস, আমি অবশ্যই ভয় পাই। এই দেশে একজন নারীকে রোজা ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে। 6 মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে। লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে। এটা সেই দেশ। 7 জন মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই ভয় পাই। আজকে যে অবস্থা দেখছেন না, এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টার্ন করে আবার কামব্যাক করে, দেখবেন ওরা বলতে পারছে 10 লাখ মানুষ মারা যাবে, 5 লাখ মারা যাবে, এটা ওরা মিন করে, ওরা এটা করবে, অস্তিত্ব থাকবে না আপনাদের। অতএব আওয়ামী লীগকে অবশ্যই ভয় পায়, ভয় না পাওয়ার কিছু নাই। ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব। এই কারণে বলছি যে আজকে সেই সরকারটা আছে, এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য, নির্বাচন বানচালের জন্য ডাকসু নির্বাচন হবে, সেটাও তারা হতে দিতে চায় না। প্রথম আলো তাদের এখন আলাদাই যে বাম এগুলি সবসময় বাম দিয়ে ভাই মানুষ পরিষ্কার করে। বামের জীবনে বাম কখনো মানুষ হইতে পারে না। বাম এগুলি হাগুর মতো মনে করেন, ময়লা পাশে রাখতে হবে। এদের এখন উমামা হচ্ছে তাদের। আরেক বেডি আবার তার ধর্ষণ করেছে, শিবির করেছে, এইটা প্রমাণ করার জন্য না পারে পায়জামা খুলে তারপরে নিজে হয়ে যায়। তো শিবির, আমি গত 2 দিন আগে পোস্ট করেছে, শিবিরের ভাইরা লজ্জাস্থান খুব হেফাজতে রাখতে হবে। কখন হেসা চেনটেন খুলে কি শুরু করে ঠিক নাই, মহিলা হইতে সাবধান। বানচাল করার চেষ্টা, নির্বাচন হইতে দিবে না, এইভাবে যাবে তাদের মতো করে। তারা ওয়াকারকে নিয়ে আসা, তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসাবে আখ্যা দিয়ে অবশ্যই দেশে চাঁদাবাজি হচ্ছে। গতকালকে চাঁদপুরের ঘটনা দিয়েই বলি, হওয়ার সাথে সাথে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি মানিক ভাই উনি ফোন করেছেন যে ভাই কি হয়েছে, আমরা দেখছি ভাই, কোনো টেনশন করেন না, এটা বিচার হবে। ভাই গত 15 বছর এই ঘটনা ঘটে নাই কখনো, বহুত কিছু হয়েছে, কাউকে পরিষ্কার করা হয়নি। এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক সব রিজিএফের খেলা। এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে, হাঁসের মাংস খেতে গিয়ে। হাঁসের মাংস কি বাংলাদেশে বিশাল দুর্লভ জিনিস নাকি? মনে হচ্ছে হরিণ শিকার করে মনে হয় খেতে গিয়েছে, ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে। একজন উপদেষ্টা মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে, বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন। কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না। কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না? মুক্তিযোদ্ধা চাকরি পাল নাকি? গরুর পিছন দিয়ে পয়দা হয়েছে মানুষ না, তারা ভুল করে না, দোষ করে নাই। আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখলে থাপড়াইতে মন চায়, সারা সব ভুয়া মুক্তিযোদ্ধা, সব সালার ভুয়া মুক্তিযোদ্ধা। দেখছেন না, যে ফজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা, পিনাকি তার ভিডিও দেখেন 2-3 দিন আগে। এই ভুয়া মুক্তিযোদ্ধা গুলি এখন ব্যাজ লাগায় চলে। বাংলাদেশে যারা জেনুইন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, এরা মুক্তিযোদ্ধা পরিচয় দেয় না। এখন নাতিদের স্কুল পর্যন্ত তাদের দিতে কেন রে? ভাতা দেয়, তোদের ভাতা নিচে যেটাই তাই না, ভুয়া মুক্তিযোদ্ধার বাচ্চারা। তোরা দেশ স্বাধীন করছিস, দেশ স্বাধীন করে দিয়ে গেছে এই ইন্ডিয়া, তাদের পাকিস্তান থেকে আলাদা করে তাদের ভেতরে ঢুকাইছে। 24-এ দেশ স্বাধীন হয়েছে, এরা অরিজিনাল মুক্তিযোদ্ধাদের কিছুই বলা যাবে না, পাল্লা গেছে। তুই সাদেক হোসেন কোকারে রক্ত ঝরাইছিস না? মুক্তিযোদ্ধাদের যদি কিছু বলা না যায়, মেজর ডালিমদের নিয়ে কথা বলিস কেন? নজরুলদা, সব কজন 15 আগস্টের মহানায়ক যারা, সব কজন মুক্তিযোদ্ধা, এবং তাদেরকে মানুষ ভালোবাসে। এটা আমার চ্যানেলে যখন মেজর ডালিম লাইভ এসেছে, বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে, ইয়েস আমরা তাদেরকে ভালোবাসি। অতএব মুক্তিযোদ্ধাদের আপনারা ফাঁসি দিয়েছেন, এখন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না। এইসব শয়তানি বন্ধ করলেন। থাপ পাবেন মুক্তিযোদ্ধা এসে যদি আওয়ামী লীগ করার থাপ পাবেন, 15 বছরে ও কি করেছে সেটা জবাব দিতে হবে। এই দেশকে যদি ভালোবাসিস, তাহলে ভারত আমাদের এই গত 15 বছর পরাধীন করে রেখেছিল, সেটার পক্ষে বিপক্ষে কোনো কথা আছে কিনা? তো প্রতিবাদ না করে থাকলে তুই মুক্তিযোদ্ধা না, তুই ভুয়া মুক্তিযোদ্ধা। তো তারা এগুলো বলে কথা বলার চেষ্টা করে। এখন এসব কোনো বিষয় না ভাই। আমার কাছে যতটুকু তথ্য আছে, গোপালগঞ্জ থেকে
বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে। ওয়াকার তার এই শয়তানি করেই যাবে, নানানভাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর। আপনাদের কাছে অনুরোধ ভাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে, আপনাদের ওরা অনেকে হয়তো নিজেদের আইডি থেকেও করবে, ভুয়া আইডি থেকে করবে, করে আপনাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া হবে। ভাই আল্লাহর হস্তে 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই, আজকে বিবি হইতে পারবেন না, সমস্যা কি? আপনাদের মেরে তাড়িয়ে দেবে না তো? আপনারা অর্ধেকে থাকেন, শিবির অর্ধেকে থাকুক, এনসিপি থাকুক অর্ধেকে, সবাই সবার জায়গা মতো থাকেন। আগের দিন কখনো আসবে না ভাই। ছাত্রলীগ যে নির্মম ভাবে আপনাদেরকে পিটিয়েছে শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট করার কারণে, বুয়েটের ছাত্রকে হত্যা করে দেওয়া হয়েছে, এই দিন তো এইটা শিবিরকে দিয়েও সম্ভব, ছাত্র দলকে দিয়েও সম্ভব না। কখনো এত হিংস্র আপনারা কখনো হইতে পারবেন না। অতএব এই যে কয়দিন আগে জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগাভাগি করে, ছাত্র দলের বাড়ি থেকে ভাত গেলে শিবিরকে ডাক দিয়ে খেলেন, ভাই আসেন আপনার বাড়ি থেকে, এখন তো আমরা জানি ওরা তো সেই শিবিরের ছাত্র দল। একটু ধৈর্য ধরেন। আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন। এখনো পর্যন্ত তারা মাপ চাওয়া তো পরের কথা, প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছে। এখানে মাহফুজ এসে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের কোনো বাহিনী থেকে যারা যারা করেছে তাদের পরিচয় করে তারপর যাওয়া হয়েছে। আমাদের বাড়িতে 2 দিন পর পর পুলিশ যাইত, রুটিন হয়ে গিয়েছিল আমার বাড়িতে পুলিশ যাওয়া। তাদের বাড়িতে পুলিশ গিয়েছে, তাদের পরিবার সব দিব্যি আছে, দেশে কোনো ব্যবস্থা নাই। এইভাবে চলতে থাকলে ওয়াকার দেশ নিয়ে যাবে। আমি আপনাদের গাল গল্প শোনায় মিথ্যা আশ্বাস দিতে পারবো না। আপনাদেরকে কঠোর হইতে হবে। আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যে অবস্থানে আছেন এখান থেকে আপনাদেরকে সরতে হবে। তা আমরা যদি না হন তাহলে খুব খারাপ পরিস্থিতি। আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য কথা, অবশ্যই জাতীয় পার্টি দেশের রাজনীতি করে, ওই যে আর বাটপাড়িটা খুব শিক্ষিত ভদ্র বাটপার স্বামী পাটপাড়ি, ও টকশোতে গেলে ওরা পেটাবেন ধরে, নিচে নামলেই থাপড়াবেন ধরে, তুই বেটা এতদিন কি কোনো হাসিনার বিরুদ্ধে কথা, তুই রাতের ভোটে কি হয়েছিস? এটা কেমন সম্ভব যে যারা রাতের ভোটে যারা অংশ নিয়েছে, এই জাতীয় পার্টি হাসিনাকে গত 15 বছর ফ্যাসিস্ট বানানোর জন্য তাই তারা আজকে টকশোতে যায় কথা বলে, ওরা রাজনীতি করবে কেমনে? আমি এটার সাথে একমত, কিন্তু আপনারা আমার সাথে একমত হন নাই। আজকে যে গুরু কথা বলে, তারা সে আজকে আহত হয়ে হসপিটাল আছে, মৃত্যুর সাথে লড়ছে, নানান কথাবার্তা, কেন? আপনি আওয়ামী লীগকে নিয়ে চলেছেন, আমি ওকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিও দিতে পারিনি। নুরুর আজকে যে মার খেয়েছে না, এই মার খাওয়ার জন্য নুরু নিচে দায়ী। সে আওয়ামী মুক্ত করে না এই দেশকে। আজকে আপনারা এই যে দলের ভেতরে নিজেরা কর্মীদের নিয়ে ঘুরছেন, আওয়ামী লীগের কর্মী, আরে ভাই ওর ভেতরে তো বললাম না যে মানে আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না, ও তো আওয়ামী লীগ। ওরা আপনি দলে এনে মানুষ হিসেবে আপনার দলে ঢুকিয়েছেন, সুযোগ পাইলেই বিএনপিতে ঢুকে শিবিরে পেটাবে, শিবিরে ঢুকে বিএনপিতে পেটাবে। এইখানে যারা পিটিয়েছে এই যে নুরুকে, এখানেও তাদের লোকজন থাকতে পারে, জাতীয় পার্টি সেজে, বিএনপি সেজে, শিবির সেজে, সেনাবাহিনী সেজে, পুলিশ সেজে, তারা থাকতে পারে। আপনি তো তাদের মুক্ত করেন নাই দেশ। তারা সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে। যে কারণে আপনাদেরকে বলবো ভাই, আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ মুক্ত করেন আগে। যদি না করেন, আজকে যারা মনে করছেন যে ইউনুস আমার করে, ভাই জামাত ইসলাম মনে করেন ক্ষমতায় আসবে, বিএনপি সবচেয়ে বেশি ভয় পাইতো যে মনে হয় 10 বছর 15 বছর, ভাই ইউনুস কয়দিন থাকবে? আপনি ধাক্কা দিলে ইউনুস এই দেশে সারা জীবন ক্ষমতা থাকবে। ইউনুস যাওয়ার পরে প্রধান উপদেষ্টা হবে কি, এটা নিয়েই তো এই রেজনে মারামারি করে চুলাচুলি করা হবে না, আদামারা হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ইউনুস সারা জীবন থাকবে না। জামাত আসবে ক্ষমতায়, জামাত আসলে কোনোদিন আওয়ামী লীগের মতো অবস্থা আপনাদেরকে করবে না। অতএব এই জায়গা থেকে বের হইতে হবে। আপনাদের যারা বিএনপি করেন তাদের মাথায় রাখতে হবে, এখনো পর্যন্ত আমি জানি না তারেক রহমান কেন এখনো লন্ডনে আছে, সেটা ওনারা বলতে পারবেন। এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান, সেই ব্যক্তি এখনো দেশে যাইতে পারে নাই। তাদের কাছে কয়েকটা তথ্য আছে, তিনি নিরাপদ না। কেন নিরাপদ না? জামাতের কারণে নিরাপদ না, মানে এনসিপির কারণে নিরাপদ না, রয়ের কারণে নিরাপদ না। তাই যদি হয় তাহলে আপনি কিভাবে এখন আওয়ামী লীগের লোকজনকে এভাবে আপনার কোলে বসিয়ে রেখেছেন? সব জায়গায়, প্রতিটা জায়গায় তারা আওয়ামী লীগের লোকজনের এই বাংলাদেশে বসে তাদের ঘর ভাড়া পাঠায়, তাদের ঘর ভাড়া উঠায়। এই রানাগঞ্জের এক নেতা, সে শামীম ওসমানের গুলশানের ঘর ভাড়া পাঠায়, তুলে তারপরে এলাকায় যা যা প্রপার্টি আছে সেগুলো, ব্যবসার টাকা, এগুলো সে তুলে সে ভারতে পাঠায়, তার কাছে দুবাইতে পাঠায়, তার পরিবারের কাছে। এগুলো করছে। এগুলো থেকে ভাই বের হইতে হবে। যদি বের না হন, আমি ইদানিং কিছু দেখছি, বিএনপির কিছু বিশেষ স্বঘোষিত অ্যাক্টিভিস্ট, বিএনপির লোক, বিএনপির নাকি তারা পক্ষের সাংবাদিক অ্যাক্টিভিস্ট, এগুলো এর মধ্যে একজন শাহেদ আলম, তার ভিডিওটা একটু শোনেন, সে কি বলেছিল কিছুদিন আগে। আমি মাথা নিচু করে কুর্নিশ করে আমি স্বীকার করতে চাই, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয়। আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন, কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে যিনি আছেন, তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে কোন একটা বিষয়ের দিন দরবারের পরে তিনি চিকিৎসার জন্য চলে যান এবং সেই থেকে লন্ডনে আছেন। এই শাহেদ এই বেশি না, 2018 সালে নির্বাচনের পর যখন দেখেছেন আরে বিএনপি তো আসবে না, রাতারাতি পোল্টি যে তারেক রহমানকে এইভাবে অবজ্ঞা করে তারা এখন স্বঘোষিত বিএনপির লোক। ভাই আমি তো বিএনপিরও না, জামাতেরও না, কিন্তু এই দুই দলের প্রতি আমার সমান শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আছে। আপনাদের কাছে অনুরোধ ভাই, আপনারা দেশ চালান, আপনারা সরকারে আসেন, আপনারা বিরুদ্ধে আসেন, যে ভালো কাজ করবেন তারা মানুষ ভোট দিবে।
ভোটটা স্বচ্ছ হইতে দেন। আপনি 5 বছর আসবেন, ও খারাপ হলে পরের বছর আপনি ওর চাইতে ভালো হইতে চান, আপনি ওর চেয়ে খারাপ হইতে চান না। ওর চেয়ে ভালো হন, পরের বার মানুষ আপনাকে ভোট দেবে। বিএনপি যদি খারাপ করে জামাতের ভোট দেবে, জামাত কিন্তু এইসব মিয়ার নানান ধরনের নিজেদের ভেতরে জ্ঞানজাম তৈরি করে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু 2 জন দাঁড়িয়েছেন, ভাই অনুরোধ, গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে খেলছে, বাংলাদেশের নতুন উদ্যমে কাজ শুরু করেছে। অনুরোধ আপনাদের কাছে, এই ফাঁদে পা দিয়েন না, দেশটাকে শান্ত থাকতে দেন, ঠান্ডা থাকতে দেন। আওয়ামী মুক্ত করার জন্য যা দরকার হয় সেটা করেন। আওয়ামী মুক্ত করার জন্য যারা মাঠে আছে, এনসিপি, জুলাই অ্যালায়েন্স, তারপরে হচ্ছে গিয়ে আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, যারা আছে তাদেরকে মাঠে থাকতে দিতে হবে, তাদের কাজ করতে হবে। এটাকে মব বলে তারপর মাঠ থেকে সরানো যাবে না। এই দেশে যারা উপদেষ্টা, এইসব বুড়া ছাগল দিয়ে যাদেরকে ইউনূস হাল চাষ করাইতে চাচ্ছেন, এইসব উপদেষ্টাদের কথা শুনে যদি নাকি এদেরকে সরান, এদেরকে মব বানান প্রথম আলো ডেইলি স্টারের ন্যারেটিভ অনুযায়ী, তাহলে কপালে বিপদ আছে, এদেরকে কিন্তু পাশে পাবেন না। এই মানুষগুলো জীবন দিয়ে তারপরে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, এত সহজে ভুলে যান না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের 3 জন শীর্ষ ব্যক্তিকে, বাংলাদেশের সংবিধান যে 3 জনকে সর্বোচ্চ সম্মান দেন, সেই 3 জন ব্যক্তির সাথে 2 দিনে 3টা মিটিং করেছেন। প্রথম দিন উনি মিটিং করেছেন প্রধান বিচারপতির সাথে, আর আজকে দ্বিতীয় দিনে উনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে। এই 3টা বৈঠকে তার ফলাফল কি, মিশন কি ছিল, ভিশন কি ছিল, বাস্তবায়ন কি করতে পেরেছেন, এই নিয়ে কথা বলবো ছোট করে। আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের সর্বসম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আজকের বৈঠক নিয়ে কি আলোচনা ছিল, কি এজেন্ডা ছিল, কতটুকু সে এই এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে বলে সম্মতি পেয়েছেন নাকি সম্মতি পাননি। উনি গিয়েছেন সেনাবাহিনীর যেই মানুষগুলা খুনের সাথে গুমের সাথে জড়িত, কেউ র্যাবে থাকা অবস্থায় জড়িত হয়েছেন, কেউ সেনাবাহিনীতে থেকে বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়ে যারা খুন করেছে আর গুম করেছে, এই খুন আর গুম করা সেনাবাহিনীর মানুষদেরকে বাঁচানোর জন্য উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছিলেন যে সেনাবাহিনীর লোকদের বিচারটা সেনাবাহিনী করবে, বাহিরের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যেন না করা হয়। এখন সেনাবাহিনীর যে সংবিধান আছে, আইন আছে, সেখানে গুম আর খুনের কোনো অপশনই নাই, কারণ কোন দেশের সেনাবাহিনী তার নিজের দেশের মানুষকে খুন আর গুম করে না, তাই সেনা আইনে খুন এবং গুমের কোনো বিচার সিস্টেম নাই। তাহলে নতুন যে সিস্টেম আইন করে তারা বিচার করবেন, সেই আইনটাতে সেনাবাহিনীর লোকগুলাকে বাঁচিয়ে দেওয়া হতে পারে। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তাদের বিচার সেনা আইনে নয়, পাবলিক আইন যেটা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছি, সেখানে সেনাবাহিনীর যারা হত্যা গুমের সাথে জড়িত তাদেরও বিচার হবে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নো পেয়েছেন, কোনো সার্থকতা হয়নি, উনি যে আশা নিয়ে গিয়েছেন আশা পূরণ হয়নি। তারপরে আমি চলে যাচ্ছি, গতকাল প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন। বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমি বারবার বলছি যে বর্তমান বিশ্বের 10 জন সেরা মেধাবী শক্তিশালী বিচারপতির ভিতরে বাংলাদেশ দেশ ছোট, কিন্তু বিচারপতিটার ভ্যালু বেশি। উনি ব্রিটেনে বড় হয়েছেন, উনি অক্সফোর্ডের ছাত্র, এবং ব্রিটিশ এম্বাসি ওনাকে সর্বোচ্চ, ব্রিটিশ সরকার ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং করছেন, যার কারণে উনি ব্রিটিশদের একটা পাওয়ার ওনার সাথে আছে, যার কারণে সেনাপ্রধান গিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত কিছু বিষয় আবদার নিয়ে। সেখানে গিয়েও প্রধান বিচারপতির কাছ থেকে খালি হাতে ফেরত আসতে হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার দোষরদেরকে রক্ষার সুযোগ উনি করতে চেয়েছিলেন, কিন্তু প্রধান বিচারপতি রাজি হননি। তাহলে কার কাছে এখন উনি কি পেয়েছেন? তারপরে আমরা চলে যাই রাষ্ট্রপতি চুপ্পুর সাথে কি আলাপ হয়েছে। দুজন যেহেতু দুস্থ এবং দুজন যেহেতু স্বৈরাচার শেখ হাসিনার দোসর, এখন এই 2 জন মনোনীত হয়েছে, নির্বাচিত হয়েছে শেখ হাসিনার কাছ থেকে। একজন শেখ হাসিনার আত্মীয়, আরেকজন প্রেসিডেন্ট হওয়ার আগে শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতেন, যার কারণে এই 2 জনের বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা এখন পর্যন্ত কোনো তথ্য আমি পাইনি। তাই রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের এই বৈঠক নিয়ে এই ভিডিওতে আমি কিছু বলতে পারছি না। ভবিষ্যতে যদি পাই তাহলে ওই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট, পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে। মুহূর্তেই দৃশ্যপট পাল্টে যাচ্ছে। নেপথ্যে
সেনাপ্রধান। এখন এই দুর্বল হার্টের চুপ্পু কোনো সাহস করছে না, চুপ্পু ভয়ের মধ্যে আছে। সেনাপ্রধান সাহস করছে, আব্বাকে ফিরিয়ে আনতে চায়, আপার জন্য তো কিছু করতে পারেনি, এখন করতে চায়, এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়। মানে বিষয়টা এরকম যে ঠিক আছে, শেখ হাসিনা ফিরে আসতে তো কিছুদিন জেল খাটবে, তারপরে তাকে মুক্ত করবে, জামিনে বের হবে, তারপরে রাজনীতি করবেন, নির্বাচন করবেন, এ ধরনের খায়েশ জেগেছে এবং এটা দৃশ্যমান হতে শুরু করেছে। দর্শক, আওয়ামী লীগের লোকজন বিরাট মিছিল করেছে 5 আগস্টের পর, সবচাইতে বড় মিছিল করেছে লাস্ট শুক্রবার। এত বড় মিছিল 5 আগস্টের পর গোপালগঞ্জ আওয়ামী লীগ করতে পারে। কিছু গ্রেপ্তার হয়েছে, কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেই। সারা দেশে আওয়ামী লীগ ধরার ক্ষেত্রে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই, বরং আওয়ামী লীগের বড় বড় যাদের ফাঁসি হতো এরকম লোককে 5 আগস্টের অনেক পর নির্বিঘ্নে দেশ ছাড়তে দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসান মাহমুদ, আরাফাত, এদের তো ফাঁসি হতো দেশে থাকলে, তাদেরকে দেশ ছাড়তে দিয়েছে কে? কিভাবে দেশ চালু? এর কোনো জবাব বা এর জন্য ওয়াকারকে জবাবদিহিতার আওতায় আনা যায় না। সেই ওয়াকার নানান চেষ্টা করছেন হাসিনাকে ফিরিয়ে আনতে, যেটা সরকার টের পেয়েছে, কিন্তু সরকার আবার গোপন করার চেষ্টা করছে। যেমন আসিফ নজরুল বলছে প্রধান বিচারপতির সাথে কোনো মিটিং হয়নি, অথচ প্রধান বিচারপতির সাথে মিটিং করেছে, প্রধান বিচারপতিকে প্রস্তাব দিয়েছে, প্রধান বিচারপতি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানোর প্রস্তাব দিয়েছে, আপনি উপদেষ্টা হন। যদিও প্রধান বিচারপতি উপদেষ্টা হলে এটাকে আমরা ওয়েলকামই জানাতাম যদি রাজনৈতিক দলগুলোর সর্বসম্মতিতে হয়, কারণ প্রধান বিচারপতি অসাধারণ লোক, বরং ইউনুসের চাইতে তার যোগ্যতা, কোয়ালিটি অনেক অনেক গুণ বেশি। ইউনুস দুর্বল চিত্তের লোক, রাজনীতি বোঝেন না, কিন্তু প্রধান বিচারপতি সত্যি বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রধান বিচারপতি বলা যায়। তার বাবা মায়ের যে প্রোফাইল, তার যে পারিবারিক চেতনাবোধ এবং তার যে ক্যারিয়ার, এটা সত্যিকার অর্থে অসাধারণ। এবং এখন পর্যন্ত প্রধান বিচারপতি হওয়ার পর যেগুলো বিচার করেছেন, যেমন এটিএম আজহারুল ইসলাম মামলা কিংবা এই ডাকসু নির্বাচন সংক্রান্ত, সবগুলো পজিটিভ, কোনোভাবে প্রভাবিত হননি। এখন প্রধান বিচারপতির কাছে ওয়াকার কেন গিয়েছিলেন, রাষ্ট্রপতির কাছে কেন গিয়েছিলেন? হ্যাঁ, ওটা একটা রুটিন মিটিং ছিল, কিন্তু প্রস্তাব কি দিয়েছিলেন? জরুরি অবস্থা বা নানান কিছু, এগুলো সব হাসিনাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা। এবং এটা ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে বা হাসিনার সাথে, এদের সাথে দেখা সাক্ষাৎ হয়। এমনকি সরকারের কেউ কেউ বা সেনাবাহিনীর কেউ কেউ এতে এতটা ক্ষুব্ধ, কেউ কেউ বলছেন যে ওয়াকারকে হাউস অ্যারেস্ট করা দরকার, এই তাকে চিপ থেকে সরিয়ে দিয়ে, যাতে না যেতে পারে, কারণ হাসিনার সাথে যোগাযোগ করে নিয়মিত। এই যে সেনাপ্রধানের কিছু নড়াচড়া, আরো অনেক আছে, আরো অনেকের কাছে যায় যে প্রধান উপদেষ্টা ইউনুস সরকার রাখবো না। ওয়াকারের একটা প্ল্যান হচ্ছে 28 অক্টোবরের পর ইউনুস সরকারকে আর রাখবে না, 28 অক্টোবরের পর 1 নভেম্বরের দিকে একটা নতুন সরকার নিয়ে আসা, এটা হচ্ছে ওয়াকারের প্ল্যান। এই জায়গায় এক একজনের কাছে দৌড়ঝাঁপ করছে যে আপনি প্রধান উপদেষ্টা হবেন কিনা, অমুক সাবেক নির্বাচন কমিশনারের কাছে, অমুক প্রধান বিচারপতির কাছে, নানান চেষ্টা করছে। এবং এরকম কিছু তৎপরতায় অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ ঢাকায় বিশাল মিছিল করেছে। এবং এই মিছিল দেখেন, ডিজিএফআই ইনফরমেশন সেল যথেষ্ট শক্তিশালী, কিন্তু তারা তথ্য পায় না, তারা জানে না। আমি বলেছিলাম আমাদের কাছে তথ্য আছে যে দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ, যুবলীগের লোকজন ঢাকায় আসছে, কেউ গাজীপুরে, কেউ টঙ্গীতে, কেউ নারায়ণগঞ্জে থেকেছে, তারা শুক্রবার মিছিল করতে পারে। আমরা বৃহস্পতিবার রাতে ভিডিওতে বলেছিলাম, যারা শোনেন নাই আপনাদের মনে করিয়ে দিই, ওই যে ছাত্রদল বহিরাগত ধরে আনে প্রচারণা চালাতে, যে ছাত্রদলের ইন্টারনাল ক্লাস কনফ্লিক্ট, যার ফলে ডাকসুতে প্রচারণা চালানো, লিফলেট বিতরণ করতে ছাত্রদল কর্মী খুঁজে পায় না, এজন্য ঢাকা কলেজ, বাংলা কলেজ থেকে কর্মী ধরে আনে এবং প্রচুর বহিরাগত এসেছে। ওই আলোচনার মধ্যে আমি এটা বলেছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এসেছে, তারা ঢাকায় বড় মিছিল করতে চায়। বড় মিছিল করেছে। এখন এই বড় মিছিল করেছে কিসের ভিত্তিতে? ওয়াকারের গ্রিন সিগন্যালে, ওয়াকারের তৎপরতায় অনুপ্রাণিত হয়ে, যে না ওয়াকার, আমাদের ওয়াকার আব্বা মনে হয় হাসিনাকে আব্বাকে ফিরিয়ে এনে দিবে, অতএব আমরা একটু নড়াচড়া দিই। অনেকে আশায় বুক বেঁধেছে। ফেসবুকে আওয়ামী লীগের সাথে তো আমার যথেষ্ট যোগাযোগ, কানেক্টেড। পালাতক যারা ছাত্রলীগ নেতা আছে দেশের বিভিন্ন জায়গায়, তারা বলছে, তারা খুব কনফিডেন্ট, না ওয়াকার এই জাতির ভরসা। এবং জাতীয় পার্টি ঘোষণা দিচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। আপনারা দেখেছেন না, সেনাবাহিনীকে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিয়েছে, জাতীয় পার্টিও ধন্যবাদ দিয়েছে। এবং জাতীয় পার্টি যে এই যে হাম্বিতাম্বি করে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে চায়, এই যে বড় বড় কথা বলছে, কিসের ভিত্তিতে বলছে, কার সাহসে বলছে? সেনা প্রধানের ইঙ্গিতে বলছে, তার ব্যাকআপে বলছে। তা বাংলাদেশে এটা চলছে দর্শক। এবং এই প্রশ্নগুলোর উত্তরই মেলানো সম্ভব না, যে এত বড় মিছিল আরো কয়েক জায়গায় আওয়ামী লীগ কিভাবে করেছে, তার মধ্যে থেকে মাত্র 8 জন গ্রেপ্তার হয়েছে। ওরা তো নামতেই পারার কথা না, যেই ব্যানার নিয়ে নামতে যাবে তখনই সব ধরে ফেলা হবে। গোয়েন্দা তত্ত্ব এইভাবে থাকা উচিত ছিল। আর আওয়ামী লীগ কিছুতেই জামাতের মতো এত স্মার্ট না যে সব গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তারা একটা মিশন সাকসেসফুল করতে পারবে না। আওয়ামী লীগ খুব সহজে ধরার কথা, এরা খুব সহজ সরল বা অতটা চালাক না। আর যারা বিশ্ব বাটপার, এরা পালাতক। এখন যারা আছে এরা মাথা মোটা, এরা বোকাশোকা না হলে তো এই মুহূর্তে আর রাজপথে নামে না। রাজপথে নেমে তাও আবার হাসিনা স্লোগান দেয় না। একটু চালাক হলে তারা রিফাইন্ড আওয়ামী লীগের কথাবার্তা বলতে হয়, অথবা মুক্তিযোদ্ধা সেজে সভা সেমিনারের চেষ্টা করতে। এইভাবে রাজপথে নামতো না একটু চালাক হলে। চালাকটা তো সব পালিয়েছে। এখন যারা রাজপথে নেমে গ্রেপ্তার হচ্ছে ওরা তো বোকা, দুনিয়ার বোকা, বোকার ঘরে বোকা। তা এদের এই বোকাশোকা লোকদের যে মিছিল, এইটার তথ্য গোয়েন্দারা আগে কেন জানবে না?
এটা নিয়ে নানা সন্দেহ সংশয়। এই জায়গায় হচ্ছে ওয়াকারের ম্যাজিক। ওয়াকার সুযোগ দিচ্ছে। একদিকে জাতীয় পার্টিকে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি বলে গণ অধিকার পরিষদ নিষিদ্ধ চাই, আবার বিএনপি জাতীয় পার্টির পক্ষে বিবৃতি দেয়। এগুলো ওয়াকারের তৎপরতার কারণে বিএনপির ওই বিবৃতি জাতীয় পার্টির পক্ষে, ওটা ডিজিএফআই থেকে কচুগার থেকে লিখে দেওয়া হয়েছে। তার ফলে রিজভির এই বিবৃতি, রিজভি তো বলেছিল যে জাতীয় পার্টি কে আপনাদের রক্ষা করবো কেন, আপনার গুম খুনের সময় ইলিয়াস আলী গুম বা অমুক গুম তমুক গুমের সময় আপনার কোথায় ছিলেন? কিন্তু সেই রিজভি এখন বিবৃতি দিয়েছে কঠোর ভাষায় যে গণ অধিকার পরিষদের উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা বা যুবকরা এই হামলা করেছে, এটা নিন্দনীয়। তাহলে কি বোঝা গেল? ওই বিবৃতি রিজভি লিখেছে, ওই বিবৃতি কচুকার থেকে লিখে দেওয়া হয়েছে রিজভিকে, বিএনপি ওটা জাস্ট পাবলিশ করেছে। অতএব দর্শক, শেখ হাসিনাকে ফেরাতে ভয়ানক তৎপরতা চলছে, অনেকে নড়ে চড়ে বসেছে, কিন্তু কাজ হবে না। দিন শেষে জনতা বিজয়ী হবে, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পুনর্বাসন এগুলো একদম মাটির সাথে মিশে যাবে এই চেষ্টা, বরং যারা এটা করতে যাবে তারাই ধরা পড়বে। মাত্র 3 জন ছাড়া সচিবালয়ে আমাদের সেক্রেটারিয়েটে সব দোষর রয়ে গেছে। মাত্র 3 জন, যতটুকু জানি বিভিন্নভাবে আমাদের যে ভেরিফিকেশন আমাদের কাছে এসছে, মোটামুটি 3 জন এখন পরিবর্তনের পক্ষের। যারা চায়, এমন না যে শেখ হাসিনার পক্ষের হলেই যে আমরা বলবো যে দোষর, তা নয়। যারা শেখ হাসিনাকেও দোষর ফাঁসিবাদ বানিয়েছে, যারা শেখ হাসিনাকে স্বেচ্ছাচারী বানিয়েছে, যারা স্বৈরাচার বানিয়েছে, যারা সারা বাংলাদেশের প্রশাসনিক সকল ধরনের ক্ষমতা নিয়ে বসে আছে, সেই সব সচিবালয়ের দোসররা, যারা শেখ হাসিনাকেও বানিয়েছে স্বৈরশাসক, এখনকার সরকারকেও একরকম স্বৈরশাসক বানিয়ে রাখবার জন্য যারা ভূমিকা রেখেছিল আগে, তারা এখনো বলবৎ রয়েছে। কোনো পরিবর্তন হয়নি। বিশ্বাস করেন, আমাদের কাছে অনেক তথ্য এসছে, আপনাদেরকে ধীরে ধীরে সকল কিছু প্রকাশ করব। আমাদের কাছে এর আগের সময়ে এনএসআই, ডিজিএফআই এর যত রিপোর্ট আছে, যেসব রিপোর্টের ভিত্তিতে তারা পদোন্নতি পেয়েছিল, কোন সময় কি পদোন্নতি পেয়েছে, কি কারণে পদোন্নতি পেয়েছে, তাদের আগের ভূমিকা কি ছিল, তারা কিভাবে এক নায়কতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এবং তারা এখন আবার কিভাবে নিজেদের ভুল পাল্টে আবারও এই সরকারের পক্ষপাতিত্ব করে এই সরকারকে আবারও মানে খোসামত করে আর্থিকভাবে কিভাবে মোটা তাজা করে কিভাবে নিজেদের অবস্থানকে ধরে রেখেছে, খুব শীঘ্রই পাবেন। ফেস দ্য পিপল এখন সেক্রেটারিয়েটে আমাদের যে সিক্রেট আইস টিম, আমাদের যে ইনভেস্টিগেটিভ টিম, এটি নিয়ে জোরে সোরে কাজ চালাচ্ছে। ইতিমধ্যে আমার কাছে অনেকেই যোগাযোগ করে তাদের ব্যাপারে বিভিন্ন রকম তদবির করা শুরু করেছে আমাদের কাছে। আমরা সব কিছুকে ছাড়িয়ে অতি সত্বর এইসব মানুষদের মুখোশ আমরা উন্মোচন করব। জনগণ আমাদের পাশে থাকবেন। রাজনীতিবিদরা টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে, তাদের পূর্বের সকল কিছু ভুলে গিয়ে টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তাদেরকে জায়গা মতো রেখে দিয়েছে। এই জনগণ কিন্তু মাত্র কয়েকদিনে কোনো ধরনের নেতাবিহীন, কোনো ধরনের রাজনৈতিক ডাকের বাইরে গিয়ে 24 ঘটিয়েছে। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ যারা করেছে, কট্টর আওয়ামী লীগ, আর আমি তো সবার সাথে মিশেছি, সবার সাথে কথা বলেছি, তারাও বলেছে এদের যদি আরো 6 মাস বা 1 বছর চালাতো শেখ হাসিনা, তাহলে এই দেশ থাকতো না। এই অর্থনীতি, আমরা যেটা এখন অর্থনীতি যেই একটা বড় ধরনের ধাক্কা এখন খাচ্ছি এই মুহূর্তে, এটা শেখ হাসিনা রেখে যাওয়া ধাক্কা। দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে আপনারা আসলে কি বুঝলেন? আসলেই কি সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা নেবে, এবং আসলেই কি সত্যিকারে 1/11 মতন ঘটনা ঘটতে পারে, এবং সেনাবাহিনীর হাত ধরেই কি আওয়ামী লীগের পুনর্বাসন হবে? অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের মহামূল্যবান মন্তব্যটি। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।